আগামী বছরই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন শিক্ষা উপদেষ্টা। দেশ চালাবেন রাজনীতিকরাই, বললেন সাখাওয়াত। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি, বললেন তারেক। সব ধর্মের অধিকার নিশ্চিতের আশ্বাস জামায়াতের আমিরের। বাংলাদেশ নিয়ে ভারতের অর্ধশত গণমাধ্যম গুজব প্রচারে লিপ্ত, মানবাধিকার সংগঠনকে তদন্তের আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি বললেন সার্জিস। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। আগামী বছরে রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে আগামীতে রাজনীতিবিদরাই দেশ চালাবে বলে সাতক্ষীরায় মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের আয়োজনে এই সম্মেলন। এতে যোগ দিয়ে আগামী বছরই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত দেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে অংশ নিয়ে বহু বছর ধরে দেশের শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে অবমূল্যায়নের অভিযোগ করেন তিনি। আমরা মেধার চরম অবমূল্যায়ন করেছি, and at the same time we have also degraded our general moral standards. আমাদের সমাজের নৈতিক অবক্ষয় হয়েছে। এদিকে সাতক্ষীরার ভমরা স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় সংকটে সবার ঐক্যবদ্ধ হওয়া একটি বড় অর্জন। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সব তারাও একসাথে বসছেন, এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ। আমদানি রপ্তানিতে বাংলাদেশের মতো এত বড় বাজার ভারত বন্ধ করবে না বলেও মনে করেন তিনি। ক্ষতিগ্রস্ত কে আমরাই একাই হব না ভারতও হবে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেট মেনে নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন। এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম। আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব ধর্মের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দলমতের ঊর্ধ্বে উঠে সব মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তিনি। বিকেলে রাজধানীর মিরপুরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন জামায়াতে আমির। কাফরুল থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদেরকে যা দিয়েছেন অন্তর দিয়ে যেটা বিশ্বাস করি, আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি, মুখ দিয়ে যখন বলে ফেলি তখন সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব মনে করি। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মিথ্যা তথ্য দিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ভারতের ৪৯টি সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে অন্তত ১৩টি মিথ্যা প্রতিবেদন করেছে, যা দুদেশের ঐতিহাসিক সম্পর্ককে তিক্ত করে তুলেছে।
শুক্রবার এসব তথ্য জানিয়েছেন স্বাধীন তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। ইউনূসের ভাতে মারার ছক ফাঁস হচ্ছে আজ রিপাবলিক বাংলাতে। ভাতে মারতে চান 18 কোটি বাঙালিকে। শুধু মিথ্যা প্রচারণা নয়, বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরিতে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে ভারত, যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের মিথ্যা খবরের প্রভাব পড়েছে মূলধারার গণমাধ্যমেও। এমন সব তথ্য প্রমাণ উঠে এসেছে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্ট চেকের মাধ্যমে। তারা বলছে ভারতের অন্তত 49টি গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী ভুয়া খবর প্রচার বা প্রকাশ করা হয়েছে। শুধু অস্ত্র প্রয়োগ নয়, অন্যান্য যা পারো সেগুলো করে দিয়ে বেরিয়ে যাও। রিউমার স্ক্যানার জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি 5টি গুজব প্রচার করেছে রিপাবলিক বাংলা। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া কমপক্ষে 2টি করে গুজব প্রচার করেছে রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজতক। ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি। আছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভুয়া খবরও। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ। মূলত জুলাই গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর। সবশেষ ভারত বাংলাদেশিদের ভিসা সীমিত করায় পাল্টা ব্যবস্থা হিসেবে একই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢালাওভাবে আর ভারতীয়দের ভিসা দেবে না বাংলাদেশ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সেকুলার গণমাধ্যম ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে কথিত ধর্মীয় সহিংসতা তদন্তের আহ্বান জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংগঠনটি পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার বিভিন্ন ঘটনা বাড়িয়ে দেখিয়েছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। শেখ হাসিনা প্যাথোলজিক্যাল খুনি না হলে 2000 মানুষকে খুন করতে পারত না বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে চেক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে 5 লাখ টাকার চেক দেওয়া হয়। শোভন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। অপশাসন, লুটপাট, দুর্নীতি। চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের জুলাই বিপ্লবে নিহত 105 শহীদ পরিবারের প্রত্যেককে দেয়া হয়েছে 5 লাখ টাকার চেক। সেখানে স্বজনহারাদের কান্নায় অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন। ছাত্র আন্দোলনে কেউ হারিয়েছেন বাবা, কেউ ছেলে, কেউ বা স্বামী অথবা ভাই। স্বজনদের দাবি খুনি হাসিনা সহ জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার একটা সাজানো সুখের সংসার যারা শেষ করছে তাকে বিচার চাই। বাংলাদেশে নৃশংস যে হত্যাকাণ্ডটা যার ইন্ধনে, যার হুকুমে ঘটেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে একদম নিশ্চিন্তভাবে প্রত্যেককে চিহ্নিত করে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং শাস্তির আওতায় আনা হয়। আমি কই যাবো, আমার যাওয়ার আর রাস্তা নাই। একটা ছেলের আমার হাজবেন্ড 2টা প্রাইভেট হসপিটালে নিজে আমার হাজবেন্ডকে চিকিৎসা দেয়নি। শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি উল্লেখ করে সার্জিস আলম বলেন, হাসিনা যদি প্যাথোলজিক্যাল খুনি না হতো তাহলে সে 2000 খুন করতে পারত না। এই খুনিরা এরা হচ্ছে একজন প্যাথোলজিক্যাল কিলার, যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে। এই খুনি বিগত 16 বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে। এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে টিস্যুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো এভাবে খুন করেছে। অনুষ্ঠানে সার্জিস আলম ছাড়াও শহীদ পরিবারের সদস্য সহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে যারা এখানে যাদের উপলক্ষ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। আবারও নাগালের বাইরে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছে গেছে 14% কাছাকাছি। টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে।
সার্বিক মূল্যস্ফীতি 11% বেশি হলেও জাতীয় মজুরি হার বাড়ছে না। এতে করে খাবার কমিয়ে দিতে বাধ্য হচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনা তদারকির তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা ক্রয়ের জন্য যদি আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়, সেটি মূল্যস্ফীতি। ক্রেতার আয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য না হলে তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায়। দেশের 64টি জেলার 154টি হাটবাজার থেকে 750 পণ্য সেবার মূল্যের ওপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এতে দেখা যায় গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। মধ্যবিত্তরা তো সবসময় চাপের মধ্যে থাকে। এখন যে খাবারগুলো একটু চিপে পাওয়া যায় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করতেছি। যেমন আমরা আগে 2 কেজি মাছ নিলে 2 দিন খাইতাম, এখন 2 কেজি মাছ নিলে 4 দিন খাওয়া লাগে। সামনের পরিস্থিতি কি হবে তা আমরা বলতে পারতেছি, নিশ্চয়তা পাইতেছি না যে আমরা আদৌন্ত কি খেতে পারবো কিনা। আগে কিনতাম, বাজার করতাম অনেক, এখন তা করতে পারি না। অতি মূল্যস্ফীতির সঙ্গে প্রকৃত মজুরির কোনো সামঞ্জস্য নেই। এভাবে চলতে থাকলে স্বল্প আয়ের মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব বেশি পড়বে। 1 কেজি বাগুন কিনতে গেলে পারে, আলু কিনতে গেলে পারে, তেল কিনতে গেলে আর মনে করেন যে মাছ কিনতে পারিনি। চাল পালে এক অক্ট মনে করেন যে পিস মরিচতে ডেলে খায়। পার ডে যে খরচ হয় সেই খরচে এটা আমার কুলায় না, আরও ঋণ হতে হয়। 1 কেজি আলুর দাম যখন 80 টাকা, তাহলে আর কি করা লাগে। BBS এর হিসেবে একটি পরিবারকে আয়ের 48% অর্থই খাবার কেনার পেছনে খরচ করতে হয়। অন্যদিকে গরিব পরিবারকে খরচ করতে হয় 2/3। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা সেই উৎপাদনের আয়টা ভোগ করছে। প্রোটিন ইনটেক কম, মানুষের যে অপুষ্টির সংখ্যা কিন্তু বাড়ছে। নেটওয়ার্কটাকে ধরতে হবে, এই নেটওয়ার্কটাকে চিহ্নিত করতে হবে। সাস্টেনেবিলিটি যদি না থাকে সেই উৎপাদন সেটা যুক্ততার মানে সেটা ব্যর্থ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপও তেমন কাজে আসছে না। দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি শর্ত শিথিল সহ বাজার মনিটরিং ও ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ন্যায় বিচারকে শহরের আদালত কক্ষে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীতে এক সেমিনারে যোগ দিয়ে আহ্বান জানান তিনি। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই সংসদের কাছে বিচারপতিদের অভিশংসন ক্ষমতার বিধানটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রধান বিচারপতি। To institutionalize transparency and meritocracy in the appointment process of apex court judges, as well as posting and transfer guidelines for district judiciaries aimed at fostering consistency and fairness in judicial postings. জ্বালানি সমস্যার সাময়িক সমাধান হিসেবে ভোলা গ্যাস ক্ষেত্র উন্মুক্ত করা হয়েছে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা মাহমুদ ফাউজুল কবির খান। দুপুরে DCCI আয়োজিত সেমিনারে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট হবে না বলেও জানান তিনি। এতে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, নিরবচ্ছিন্ন ও টেকসই জ্বালানি নীতি ছাড়া শিল্প খাতে উন্নয়ন সম্ভব নয়। উষা ফেরদৌসের আরও একটি রিপোর্ট। শিল্প খাতে দেশের অনুন্নত অবস্থায়ও জ্বালানির ঘাটতি মেটাতে টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়নি। আবার বর্তমান ঘাটতি মেটাতে নিজ উদ্যোগে গ্যাস সম্পদ উত্তোলনের ব্যবস্থা না করে আমদানির দিকে ঝুঁকছে দেশ। এতে করে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অর্থনীতি ও বাণিজ্য খাত। এমন পরিস্থিতিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করে সহনশীল দাম ও স্থিতিশীল জ্বালানি শীর্ষক সেমিনারের। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, মানি লন্ডারিং বন্ধ না করে ডলারে পণ্য আমদানি করে কোনো লাভ হবে না। সবাইকে স্বীকার করতে হবে যে দ্য প্রাইস উইল ডিপেন্ড ভেরি মাচ অন দ্য ডলার। আগামী দিনের জ্বালানি সরবরাহ কিন্তু আমাদের দেশীয় উৎস থেকে আহরণ করাটা হয়তো সম্ভব হবে না। তার মানে হচ্ছে যে এই ধরনের যদি এই পরিমাণে যদি জ্বালানি প্রয়োজন হয়,
সেক্ষেত্রে তো আসলে আমাদের আমদানি নির্ভর হওয়া ছাড়া উপায় নেই। এ সময় শিল্প খাত স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানির বিকল্প নেই বলে মত দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুতে আমাদের বর্তমান উৎপাদন খরচ 11 টাকা 51 পয়সা এই বছর, গত 23-24 হয়েছে। এবং আমরা বাল্কে এটা তো উৎপাদন খরচ জেনারেশনে, সেটা বাল্কে বিক্রি করে, সেখানে 7 টাকায় বিক্রি করা হচ্ছে। সো প্রতি ইউনিটে 4 টাকা 47 পয়সা করে লস হচ্ছে। I can guarantee my last dollar or last টাকা আমার যত কিছু আছে, যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রাকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই, ইট ইজ ইম্পসিবল। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার, যাতে করে সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করা যায়। উদ্বৃত্ত গ্যাস আছে প্রায় 60 থেকে 70 MMCFD। একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? আমরা উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা করতে চান, সেখান থেকে আপনারা LNG করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এছাড়া ডিসেম্বরের মধ্যেই 50টি এবং আগামী বছরে 100টি গ্যাস কূপ অনুসন্ধান করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। ক্লাস্টারের মধ্যে তারা আছে, একটা ইসের মধ্যে আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 20 পয়সা। চট্টগ্রামের ইপিজেডে একটি 6 তলা ভবনের 4র্থ তলার কার্টনের কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি এবং নৌবাহিনীর 2টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় এটি নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা 6টার দিকে ইপিজেডের বেবসা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামক ওই কারখানায় এই আগুনের সূত্রপাত হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালিক জানান, আগুন নিয়ন্ত্রণের পর ডাম্পিংয়ের কাজ চলছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলেও জানান তিনি। কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে দাউদকান্দির শায়েস্তানগরের কাছে ঢাকা কচুয়া সড়কের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে 2 শ্রমিক নিহত হয়। অন্যদিকে একই উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 1 জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। এসিআই বাজারে নিয়ে এলো এসিআই পিওর মধু, এসিআই স্প্রিং কেল সল্ট অ্যান্ড পেপার মিক্স। কক্সবাজারে এক জমকালো অনুষ্ঠানে নতুন পণ্য দুটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই এর চিফ বিজনেস অফিসার কামরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা। সম্পূর্ণ প্রাকৃতিক এসিআই পিওর মধু বিভিন্ন ফুল থেকে সরাসরি সংগ্রহিত বলে জানান বক্তারা। এছাড়া আধুনিক প্যাকেজিংয়ে আনা হয়েছে এসিআই পিওর সল্ট 100 গ্রাম জার, যা সহজেই ব্যবহার ও সংরক্ষণ করা যাবে। নির্মাণ ও আবাসন শিল্পের সততা, কাজের গুণগত মান ও গ্রাহক সেবায় প্রশংসা অর্জন করে 41 বছর অতিক্রম করল আবাসন প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড SEAL। এই উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডিতে শেলের অঙ্গ প্রতিষ্ঠান অর্চার্ড কনভেনশন হলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। তিনি তার বক্তব্যে আগামী বছরের পথচলা যেন সমৃদ্ধ হয় সেই কামনা করেন। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে এবং যশোর পৌরসভার সহযোগিতায় 2 দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং মেলা 2024 অনুষ্ঠিত হয়েছে। 5 ডিসেম্বর অনুষ্ঠিত এই মেলায় 50টি স্টলে স্থায়ীভাবে প্রচলিত ও নতুন লাইট ইঞ্জিনিয়ারিং মেশিন ও পণ্য প্রদর্শিত হয়। মেলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলা যশোরে উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং এই খাত জুড়ে সহযোগিতা বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজায় শরণার্থী শিবিরে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 6 শিশু ও 5 নারী সহ
20 জনেরও বেশি লোক নিহত হয়েছে। অন্যদিকে উত্তর গাজায় বেত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 29 জন নিহত হয়েছে জানিয়েছে ওয়াফা সংবাদ সংস্থা। গত 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,612 জনে। কৃষক আন্দোলনে ফের উত্তাল ভারতের পাঞ্জাব, হরিয়ানা প্রদেশ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি, কৃষি ঋণ মওকুফ সহ কৃষকদের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দিল্লি চলো পদযাত্রা শুরু করেছেন তারা। এর জেরে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত হরিয়ানার আম্বাল জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি, কৃষি ঋণ মওকুফ, বিদ্যুতের বিল না বাড়ানো ও কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার দিল্লি চলো পদযাত্রার ডাক দেয় ভারতের কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। কর্মসূচি ঠেকাতে জাতীয় সড়ক কাঁটাতারের ব্যারিকেড দেওয়ার পাশাপাশি পদযাত্রা রুখতে কাঁদানি গ্যাস ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে 10 কৃষক আহত হন। কৃষকদের দিল্লি যাত্রা রুখতে সীমান্ত ঘেঁষা বিভিন্ন প্রবেশপথে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এতে 44 নম্বর জাতীয় সড়ক প্রায় অচল হয়ে যায়। উত্তেজনা নিরসনে সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষায় আগামী 9 ডিসেম্বর পর্যন্ত হরিয়ানার বিভিন্ন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইন্টারনেটের অপব্যবহার ও ভুয়া তথ্য ছড়ানো রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এর আগে কৃষক আন্দোলনের জেরে 2020 এবং 2021 সালে 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হন কেন্দ্রীয় সরকার। এবার ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবি জানিয়েছেন কৃষকরা। যদিও শুক্রবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানান, মোদী সরকার কৃষকদের উৎপাদিত ফসল ন্যূনতম সহায়ক মূল্যে কিনে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। আগামী বছরে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন শিক্ষা উপদেষ্টা। দেশ চালাবেন রাজনীতিকরাই, বললেন শাখাওয়াত। ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি, বললেন তারেক। সব ধর্মের অধিকার নিশ্চিতের আশ্বাস জামায়াত আমিরের। বাংলাদেশ নিয়ে ভারতের অর্ধশত গণমাধ্যম গুজব প্রচারে লিপ্ত, মানবাধিকার সংগঠনকে তদন্তের আহ্বান প্রধান উপদেষ্টার, প্রেস সচিবের। এবং শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি বললেন সার্জিস। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।